আসসালামু আলাইকুম। কেমব্রিয়ানের ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল আলম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, কেমব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। আজকে আমাদের উচ্চতর গণিতের প্রথম পত্র নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় 5, লেকচার 1, চ্যাপ্টার হচ্ছে বিন্যাস ও সমাবেশ। আজকে পাঠ শেষে আমরা যা জানতে পারবো তা হলো বিন্যাস ব্যাখ্যা করতে পারবো এবং গণনার যোজন ও গুণনবিধি ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারবো আমরা। আজকের অনুশীলন, আমরা দুইটা প্রশ্নকে সিলেক্ট করলাম বই থেকে। একটা প্রশ্ন হচ্ছে 2n/3 = 2 × n/4 হলে n এর মান কত, এবং কোশ্চেন নাম্বার 2 হচ্ছে n-1/3 = n+1/3 = 5:12 হলে n এর মান কত। তাহলে আমরা দুইটা প্রশ্ন আজকে সমাধানে যাব। তার আগে আমরা একটু বেসিক আলোচনা করব, তারপর প্রশ্নে যাব। সবার বোঝার সুবিধার্থে আমি নোটে যাচ্ছি এবং কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করতেছি। সবাই একটু খেয়াল করো। আমরা বিন্যাসের যদি একটু বেসিক ফর্মুলা থেকে আসি, সেটা হচ্ছে আমরা সবাই জানি n/r। n/r = হচ্ছে কি ফ্যাক্টরিয়াল n এবং ফ্যাক্টরিয়াল n-r। এটা হচ্ছে আমরা যদি ফ্যাক্টরিয়ালে কনভার্ট করি একটা পারমুটেশনকে, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যদিও ক্যালকুলেটরে এটাও ইউজ করার সুযোগ আছে এবং এইভাবেও ব্যবহার করার সুযোগ আছে। আমরা এখান থেকে যদি একটু এক্সাম্পলে যাই, যেমন আমরা যদি বলি n/2, তাহলে আমরা এটাকে এই ফর্মুলার মোতাবেক কী লিখতে পারি, ফ্যাক্টরিয়াল n এবং ফ্যাক্টরিয়াল n-2। সেটাকে যদি আমরা একটা এক্সপান্ড করি, তাহলে আমরা ফ্যাক্টরিয়াল n মানে কি জানি? ফ্যাক্টরিয়াল n মানে হচ্ছে প্রথম n, তারপর n-1, তারপর n-2, অর্থাৎ এক এক করে মাইনাস হবে এবং n-2 এর মধ্যে আমি ফ্যাক্টরিয়ালটা রেখে দিলাম, কারণ নিচে n-2 এর ফ্যাক্টরিয়াল আছে। তাহলে সেটা দুইটা যদি ক্যান্সেল করে দিই, তাহলে আমরা পেয়ে গেলাম n × n-1 ডিভাইডেড বাই n × n-1, এটা। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে = n × n-1। তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করেই আমরা যেই দুটা প্রশ্ন সিলেক্ট করলাম, এই দুটা প্রশ্নের সমাধান করার সময় আমাদের এই ফর্মুলাটুকু ব্যবহার হবে। তাহলে আসো আমরা এখন ফর্মুলায় ফিরে যাই। আমাদের কোশ্চেন দুটো ছিল, দেখো, 2n/3 = 2 × n/4। আবার খেয়াল করো, কোশ্চেন নাম্বার 1, 2n/3 = 2 × n/4 হলে n এর মান কত। তাহলে আমরা সেখানে যাচ্ছি। 2n/3 = 2 × n/4 হলে n এর মান কত। তাহলে আমরা ঠিক একটু আগে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, সেই ফর্মুলা মোতাবেক আমরা যদি এটাকে এক্সপান্ড করি, দেখো সবাই, বা আমরা 2n উপরে, এই জন্য 2n এর ফ্যাক্টরিয়াল লিখতে পারি, নিচে হচ্ছে 2n-3 তার ফ্যাক্টরিয়াল = 2 × n/4 এর মিনিং হচ্ছে উপরে ফ্যাক্টরিয়াল n, নিচে হচ্ছে n-4 এর ফ্যাক্টরিয়াল। আমরা এখন এটাকে বিস্তার করব, অর্থাৎ 2n ফ্যাক্টরিয়ালকে আমরা যদি ভেঙে দিই, তাহলে আমরা পাবো প্রথমে 2n, তারপরে তার থেকে যদি 1 মাইনাস করি তাহলে 2n-1, তারপরে যদি আরও এক মাইনাস করি 2n-2, এরপরে আরেকটা যদি করি 2n-3, তার মধ্যে আমি ফ্যাক্টরিয়াল রেখে দিলাম কারণ নিচে 2n-3 এর ফ্যাক্টরিয়াল আছে। অর্থাৎ আমরা এখান থেকে সবসময় বড়টা এবং ছোটোটার মধ্যে বড়টাকে আমরা এক্সপান্ড করব, ছোটোটাকে রেখে দিব, কারণ বড়টাকে আমি যদি ভাঙাই ছোটোটা পর্যন্ত আমরা আসতে পারবো। এই কারণে আমি বড়টাকে ভাঙাইলাম, ছোটোটাকে রেখে দিলাম, = 2 × এখানে ফ্যাক্টরিয়াল n উপরে আছে, সেটাকে আমরা ভাঙাবো n, n-1, n-2, n-3
এবং n-4 তার ফ্যাক্টরিয়াল দিয়ে রেখে দিলাম, কারণ নিচে n-4 এর ফ্যাক্টরিয়াল আছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এখানে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, একইভাবে n-4 এর সাথে n-4 ক্যান্সেল হয়ে গেল। বাকিটা আমরা এখানে আরও কিছু ক্যান্সেল করতে পারি, 2 এবং 2 ক্যান্সেল করতে পারি, n এবং n ক্যান্সেল করতে পারি। আচ্ছা, এখানে একটা কথা খেয়াল রাখবা, যেহেতু n-4 আছে তাহলে n এর ভ্যালুটা অবশ্যই আমরা জানি 4 অথবা 4 এর চেয়ে বড় গ্রহণযোগ্য হবে, 4 এর চেয়ে ছোট গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা n এবং n কে কেটে দিতে পারি। তাহলে বাকিটুকু লিখি। বাকি থাকলো এখানে 2n-1 2n-2 ইকুয়াল টু, এদিকে থাকলো n-1 n-2 n-3। এখন দেখো আমি যদি এখানে আরেকটা 2 কমন নেই, তাহলে এখানেও n-1 পাবো, তাহলে এখান থেকে n-1 কে আমি আবারও ক্যান্সেল করতে পারবো। তাহলে 2n-1, এখানে যদি 2 কমন নেই, n-1, এখানে পাচ্ছি n-1 ইন্টু n-2 ইন্টু n-3। তাহলে আমি আবারও n-1 ক্যান্সেল করে দিতে পারি, কারণ এখানেও n এর মান আমি 1 পাবো, যেহেতু আমার n এর মান 4 অথবা তার চেয়ে বড় প্রয়োজন হবে বা গ্রহণযোগ্য হবে। তাহলে n=1 বা n-1 আমরা আবারও ক্যান্সেল করে দিতে পারি। এবার আসো আমরা উপরের দিকে কিছু মুছে দিই। তাহলে আমরা নিতে পারি অর, দেখো এখানে থাকলো 2 ইন্টু 2n-1 ইকুয়াল টু, এখানে আছে n-2 এবং n-3। আমরা যদি দুটোকে একসাথে গুণ করি তাহলে পাবো n² -5n প্লাস 6। এই দুটাকে যদি আমরা গুণ করি সেটা পাবো। এবার এখানে গুণ করলে পাচ্ছি আমি 4n-2 ইকুয়াল টু n² -5n প্লাস 6, বা সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে যাই, n² -5n, এখানে আছে 4n, তাহলে -9n হয়ে যাবে। -2টা যদি ওই পাশে নেই +2 হয়ে যাবে, অর্থাৎ +8 ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, n² -9n প্লাস 8 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ যেখানে চলক হচ্ছে n। তাহলে আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে নিতে পারি। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করলে আমি পাচ্ছি n² -8n n প্লাস 8 ইকুয়াল টু 0। আমরা যদি উৎপাদক করি, n কমন নিলে n-8 -1 যদি কমন নিই, এখানেও n-8 ইকুয়াল টু 0। বা দুটো উৎপাদক পেয়ে গেলাম, একটা n-8 আর একটা n-1 ইকুয়াল টু 0। তাহলে আমরা সুতরাং n ইকুয়াল টু একটা লিখতে পারি এখান থেকে 8, এবং আরেকটা লিখতে পারি n ইকুয়াল টু 1। কিন্তু দেখো প্রশ্নের শুরুতে আমি বলছিলাম যে n-4 ছিল সেখানে, এবং বলা ছিল n এর মান 4 অথবা 4 এর চেয়ে বড় হইতে হবে এই কন্ডিশন মোতাবেক। তাহলে n ইকুয়াল টু 1 যেটা পেলাম আমি, সেই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং আমরা n ইকুয়াল টু কি লিখতে পারি, n ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 8, এবং এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আসলে তোমরা ঠিক এই ফর্মুলাতেই এগুলোকে করতে হবে, এবং করার পরে খেয়াল রাখতে হবে n এর ভ্যালুটা কোনটা গ্রহণযোগ্য হবে আর কোনটা বর্জন করতে হবে, সেটা এই টার্মের উপরে তোমরা বেস করে সেটাকে নিতে পারো। এই হচ্ছে প্রথম কোশ্চেনটার সলিউশন। আমরা এবার আসো দ্বিতীয় কোশ্চেনটাতে যাই, দেখি সেটা কি বলছে। দেখো নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে n-1 phi 3 is to n+1 phi 3 ইকুয়াল টু 5:12 হলে n এর মান কত। আবার দেখো n-1 phi 3 n+1 phi 3 5:12। আমরা একটাতে সলিউশনে যাচ্ছি আবারও। n-1 phi 3 is to n+1 phi 3 equal to 5:12। খেয়াল করো সবাই, প্রশ্ন হচ্ছে n-1 phi 3
ইস টু n প্লাস 1 ফি 3 ইকুয়াল টু 5:12 যদি হয় n এর ভ্যালু বের করতে হবে আমাদের। ঠিক আগের প্রশ্নটার মতো আমরা সাজাই নিব, অর্থাৎ আমরা প্রথমে জানি অনুপাতকে ভাগ আকারে লেখা যায়, কাজে আমরা সেটাকে ভাগ প্রক্রিয়ায় চলে যাব এবং বজ্র গুণন করে বা আর গুণন করে আমরা আগের প্রশ্নের মতো সাজাই নিব। খেয়াল করো, আমি এটাকে লিখতে পারি n-1 ফি 3 ডিভাইডেড বাই n প্লাস 1 ফি 3 ইকুয়াল টু 5/12। তাহলে আমরা ভাগ আকারে নিয়ে নিলাম। এবার আর গুণন যদি করি তাহলে আমরা লিখতে পারি 12 ইন্টু n-1 ফি 3 ইকুয়াল টু 5 ইন্টু n প্লাস 1 ফি 3। তাহলে আমরা ভগ্নাংশ অনুপাতকে ভাগ আকারে নিলাম এবং সেখান থেকে আর গুণন করে ঠিক আগের কোশ্চেনটার মতোই আমরা একটা ফরম্যাট তৈরি করে নিলাম। এবার আমরা এটাকে সলিউশনে যাচ্ছি। দেখো 12 ইন্টু n-1 ফি 3কে আমরা লিখতে পারি কি, উপরে n-1 এর ফ্যাক্টোরিয়াল, নিচে n-1 - 3 যদি বলি তাহলে n-4 একবারে লেখা যায় n-4 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ইন্টু উপরে আমি লিখতে পারি n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল, নিচে আসবে n প্লাস 1 - 3 দ্যাট মিনস n-2 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা ফ্যাক্টোরিয়ালে কনভার্ট করে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো আমরা এখান থেকে n-1কে আমি n-4 যেহেতু ছোট n-1 বড়, তাহলে এটাকে আমি এক্সপান্ড করতে পারি। একইভাবে n প্লাস 1 বড় n-2 ছোট, তাহলে n প্লাস 1কে এক্সপান্ড করতে পারি। আমরা এটা উপরের দিকে দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। বা 12 ইন্টু n-1কে যদি আমি বিস্তার করি তাহলে n-1, তারপর n-2, তারপর n-3 এবং এরপরে আসবে n-4 তার ফ্যাক্টোরিয়াল। একইভাবে নিচে যেটা আছে সেটা তো রাখবই, n-4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ইন্টু n প্লাস 1কে যদি আমি এক্সপান্ড করি n প্লাস 1, তারপর হয়ে যাবে n, এরপর হয়ে যাবে n-1, তারপর হয়ে যাবে n-2 তার ফ্যাক্টোরিয়াল, নিচে আছে n-2 ফ্যাক্টোরিয়াল। এই কারণেই আমরা উপরেরটাকে n-2 পর্যন্ত ভাঙালাম। তাহলে এটা এবং এটা ক্যান্সেল হয়ে গেল, সিমিলারলি এটা এবং এটাও ক্যান্সেল হয়ে গেল। এবার আসো বা 12 n-1 n-2 n-3 equal to 5 n plus 1 n into n plus 1 n into n minus 1 লিখলাম। এখানে আবার দেখো n-1 এখানেও আছে, n-1 এখানেও আছে। যেহেতু এখান থেকে আমরা n এর ভ্যালু পাবো 1, কাজে এটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। বা 12 ইন্টু n-2 এবং n-3কে আমরা গুণ করে দিতে পারি। গুণ করলে পাচ্ছি n স্কোয়ার মাইনাস 5n প্লাস 6 ইকুয়াল টু, এখানে পাবো গুণ করলে 5n স্কোয়ার প্লাস 5n। বা এবার আসো এখানে যদি গুণ করি 12n স্কোয়ার মাইনাস 60n প্লাস 72 ইকুয়াল টু 5n স্কোয়ার প্লাস 5n। বা 12n স্কোয়ার থেকে 5n স্কোয়ার যদি মাইনাস করি 7n স্কোয়ার, 60n এবং 5n যদি এই পাশে মাইনাস হয় 65n প্লাস 72 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। আবারও আমরা এখান থেকে সেই n এর ভ্যালুটা বের করব, মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি, অথবা আমরা
দ্বিঘাত সমীকরণের যে একটা ফর্মুলা জানি সেটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে খুব সহজে আমরা পেয়ে যাব। আমার মনে হয় আমরা দ্বিঘাত সমীকরণের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে সেটাও শিখা হবে। সবাই খেয়াল করো, ওই টাইমটা বাদে বাকিগুলো মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, তাহলে এখন আসো আমরা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা আমরা কী জানি। সুতরাং n ইকুয়াল টু, আমি আগে সূত্রটা লিখতে চাই তোমরা বোঝার সুবিধার্থে। সূত্রটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই ফর্মুলায় আমরা পাশে লিখে নিতে পারি। এখানে এ সমান কত? এর সমান আমরা জানি n স্কোয়ারের সহগ, দ্যাট মিনস 7, বি হচ্ছে n এর সহগ মাইনাস 65, এবং সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ 72। তাহলে আমরা এখন সূত্রে মানগুলো বসাই দিচ্ছি। বা n ইকুয়াল টু মাইনাস বি, দ্যাট মিনস 65, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে মাইনাস 65 হোল স্কোয়ার মাইনাস 4ac, এ মানে হচ্ছে 7, সি মানে হচ্ছে 72, আর নিচে হচ্ছে 2a অর্থাৎ 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 7। আমরা এটাকে এখন সিম্পলিফাই করব, তাহলে আশা করি রেজাল্ট চলে আসবে। বা n ইকুয়াল টু 65 প্লাস মাইনাস রুট ওভার অফ, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে। তাহলে দেখো সবাই, 65 স্কোয়ার फोर टू टू फाइव माइनस 4 इंटू 7 इंटू 72, 4 इंटू 7 इंटू 72, 2016। नीचे आछे 7 इंटू 2 मानी 14। बा n इक्वल टू 65 प्लस माइनस 4225 माइनस 4225 माइनस 2016 इक्वल टू 2209 रूट ओवर 2209 এখানে আছে 14। আমরা আবারও উপরের লাইনগুলো মুছে দিতে পারি। ख्याल करो, और n इक्वल टू 65 तो आছেই, प्लस माइनस 2209 तार रूट ओवर दिले আমরা কি পাচ্ছি, स्क्वायर रूट ऑफ 2209 तो 47 নিচে আছে 14। বা n इक्वल टू একবার প্লাস চিহ্ন নিব আবার মাইনাস চিহ্ন নিব, 47 ডিভাইড বাই 14 এবং আরেকটা হবে 65 মাইনাস 47 ডিভাইডেড বাই 14। বা n ইকুয়াল টু, আমরা যদি এখানে অ্যাড করি 7 5 12 2 হাতে আছে 1, 112, 7 5 12 2 হাতে আছে 1, 112 ডিভাইড বাই 14 কমা আরেকটা হচ্ছে 18 বাই 14। বা n ইকুয়াল টু, এখানে যদি আমরা 112 কে 14 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 8, আর এখানে পাচ্ছি n ইকুয়াল টু ভগ্নাংশ আসছে যেটাকে আমরা দুই দ্বারা যদি ভাগ করি 9/7। তাহলে আমরা জানি n এর মান কখনো ভগ্নাংশ গ্রহণযোগ্য হবে না বিন্যাস এবং সমাবেশের মধ্যে। সো n ইকুয়াল টু আমরা এখানে 8 আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, তাহলে আমরা লিখলাম সো n ইকুয়াল টু 8, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে গেলে আমাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যেত, যেহেতু ফিগারগুলো একটু বড় ছিল। এই জন্য আমরা একটা দ্বিঘাত সমীকরণ ফর্মুলা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের ফর্মুলা যদি হয় তাহলে তোমরা খুব সহজেই ওই ফর্মুলা মাফিক রেজাল্টগুলো পেয়ে যাবে। মিডল টার্ম ফ্যাক্টর অনেক সময় আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেয়, এই জন্য আমরা ওইদিকে আর গেলাম না। যদি আমরা নির্ভুলভাবে দ্রুততার সহিত করতে পারি
তাহলে আমরা আশা করি মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে খুব সহজে করে ফেলতে পারবো। যাই হোক, আমাদের কাছে যেহেতু একাধিক ফর্মুলা জানা আছে, আমরা ওই ফর্মুলাগুলোই ইউজ করে করার চেষ্টা করব। তাইলে আমার মনে হয় আমরা আশা করি এই ধরনের ফলাফল যদি আমরা এই ধরনের কাজগুলো যদি শিখে নেই, এই দুইটা কোশ্চেনের মতো বইতে আর অনেকগুলো কোশ্চেন আছে, তাইলে এই ধরনের কোশ্চেনগুলো তোমরা আশা করি খুব সহজেই অল্প সময়ের মধ্যে পরীক্ষায় সমাধান করতে পারবে। তবে এগুলো সাধারণত 2 নম্বরের জন্যই পরীক্ষায় আসে, আমরা সেভাবে খেয়াল রাখবো। ছোটো ছোটো কিছু কাজ আমরা অঙ্ক করার সময় বলছি, যেমন এখানে যখন আমরা ফ্যাক্টরিয়াল থেকে পারমুটেশন থেকে ফ্যাক্টরিয়ালে কনভার্ট করব, তখন সেটা খেয়াল করব সবসময় আমরা বড়টাকে এক্সপান্ড করার চেষ্টা করব, যাতে ছোটোটা আমাদেরকে কাটাকাটি করতে পারি। ঠিক একইভাবে আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দুইটা ফর্মুলাকেই সলভ করলাম। তাহলে আমরা এই অঙ্কগুলো নিয়ম মাফিক আমরা বইয়ের অন্যান্য অঙ্কগুলো করার চেষ্টা করব, যাতে আমরা পরীক্ষায় আসলে এই ধরনের প্রশ্নগুলো আমরা সলিউশন করতে পারি। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমরা শেষ করব। তোমরা সবাই আজকের ক্লাসে সবাইকে সবার জন্য শুভকামনা রইল। আজকের ক্লাস এখানেই সমাপ্তি করলাম। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।